পিলখানার ট্র্যাজেডিতে শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান রাখতে কাজ করবে সরকার। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার ঘোষণা। পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। 25 এবং 26শে ফেব্রুয়ারি স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার ইনশাল্লাহ কাজ করবে। জাতীয় নিরাপত্তার কাঠামোকে আর আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান সেনাপ্রধানের। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বেন না কেউ। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসন চান বিরোধী দলীয় চিফ হুইপ। 69% হ্যাঁ ভোট প্রমাণ করে জনগণ পরিবর্তনের পক্ষে, বললেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হলো হাসান এইচ মনসুরকে। নতুন গভর্নর মোস্তাকুর রহমান। পরিবর্তনকে চলমান প্রক্রিয়া, বললেন অর্থমন্ত্রী। মশায় অতিষ্ঠ রাজধানীবাসী, নিধনে নৌকা, স্পিড বোট ব্যবহার সহ পরীক্ষা করা হবে ওষুধের মান। সমন্বয়হীনতা দূর করে নিয়ন্ত্রণের ঘোষণা প্রশাসক ও মন্ত্রী প্রতিমন্ত্রী। এবং পুনঃভর্তি ফি না নেয়ার আদেশ অমান্য করলেই ব্যবস্থা, ভিন্ন উপায়ে টাকা নেয়ার চেষ্টা করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কঠোর পরিণতির হুঁশিয়ারি মন্ত্রীর। পিলখানা হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান করে রাখতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার ঘোষণা দেন তিনি। এই ট্র্যাজেডিতে শহীদদের নামে গেজেট প্রকাশ করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় শহীদ সেনা দিবসের মতবিনিময়ে সেনাপ্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। জাতীয় বীর হিসেবে স্বীকৃত পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার সেনা অফিসারদের স্মরণে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে জাতীয় শহীদ সেনা দিবসের মতবিনিময় সভা যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেনা নৌ বিমান বাহিনীর প্রধান এবং বিজিবি মহাপরিচালক। জাতির ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। 17 বছর আগের বিভীষিকাময় সেই দিনের কথা স্মরণ করেন শহীদ পরিবারের সদস্যরা। মূল ষড়যন্ত্রকারী নির্দেশদাতাদের দেশের মাটিতে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। বিডিআর হত্যাকাণ্ড যারা মূল ষড়যন্ত্রকারী বা হত্যার নির্দেশদাতা, তাদের এ দেশের মাটিতে প্রসিকিউশনের আওতায় আনা হোক। এই 57 অফিসারের নাম যেন গ্যাজেট আকারে, শহীদ হিসেবে গ্যাজেট আকারে বেরোনো হয়। শহীদদের স্মরণে 59টি স্থাপনা শহীদদের নামে নামকরণের কথা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী এবং বিজিবি যৌথভাবে কাজ করছে। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পিলখানা হত্যাকাণ্ডে জড়িত ছিল তদন্ত কমিশনের এমন রিপোর্টের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও আছে রিপোর্টে। রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, কমিশনের রিপোর্ট। বক্তব্য শুরুতেই নিজেকে সেনা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে পিলখানা হত্যাকাণ্ড মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে ওঠে। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরো আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমি কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবে, একজন সহযোদ্ধার সন্তানের মতন আপনাদের সামনে, আপনাদের সাথে আজকে উপস্থিত হয়েছে। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে
নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আর আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। মতবিনিময় শেষে শহীদ পরিবারের সঙ্গে সপরিবারে ইফতারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন তারা। শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। পিলখানায় হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা ভরে স্মরণ। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে বীর সেনাদের প্রতি শুরুতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে বেশ কিছু সময় পালন করা হয় নীরবতা। আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। একে একে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, 3 বাহিনী প্রধান এবং শহীদ পরিবারের সদস্যরা। সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। পিলখানা নির্মমতার 17 বছরের এবারই প্রথম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে শ্রদ্ধা জানালেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন বীর সেনানীদের প্রতি। শহীদ পরিবারের প্রত্যাশা, এবার অন্তত নেপথ্যের কুশীলবরা সামনে আসবে, নিশ্চিত হবে ন্যায় বিচার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। মামুন। রবিন, আজকে শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সেখানে আসলে জাতীয় নিরাপত্তা কাঠামোকে ঢেলে সাজানোর ব্যাপারে কথা শুনেছি আমরা, এবং এই যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়া নিয়ে নতুন সরকারের ভাবনাও রয়েছে। আপনার কাছে আর কি তথ্য রয়েছে? মামুন, জাতীয় জীবনে একটি কালো অধ্যায় 25 ও 26 ফেব্রুয়ারির যে দিনটি, পিলখানায় যেই আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যদি বলতে যাই, মানে সেই সাহসী বীরদেরকে আমাদের হারানোর একটি দিন এটি। তো তাদের স্মরণে আজকে জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হয়েছে। তো সেখানে আজকে দিনের শুরুতে সকালে বনানীতে সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানিয়েছেন এবং একই সঙ্গে 3 বাহিনী প্রধানেরও শ্রদ্ধা জানিয়েছেন। তো আজকে এই দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বাণী দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিচার প্রক্রিয়া চলমান এবং ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। এবং আজকে আরেকটি অনুষ্ঠানে, অর্থাৎ জাতীয় সেনা দিবসের যে অনুষ্ঠানটি হয়েছিল, সেখানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কথা বলেছেন এবং সেখানে তিনি যে কথাটি বলেছেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যৌথভাবে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি, এবং এই ধরনের ঘটনা, অর্থাৎ পিলখানার মতো ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেই জন্য তারা বদ্ধপরিকর। এবং একই সঙ্গে আজকে কিন্তু জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বিকেলে ঢাকা সেনানিবাসে একটি আয়োজনে যোগ দিয়েছেন, মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সেখানেও কিন্তু যে প্রধানমন্ত্রী বেশ কিছু কথাবার্তা তিনি বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে 25 ও 26 ফেব্রুয়ারির স্মৃতি অম্লান রাখতে কাজ করছে সরকার, এবং পিলখানার ঘটনাকে তিনি দেখছেন যে সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে, এবং সেই জায়গাতে তিনি বেশ কিছু কথাবার্তাও বলেছেন। এবং সেখানেই কিন্তু যে বিষয়টি এসেছে যে বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তা কাঠামো আরও আধুনিক, সময় উপযোগী ও শক্তিশালী করা হবে এবং সেভাবে সরকার কাজ করবে বলেই তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি কিন্তু যে সীমান্তরক্ষী বাহিনীকেও আরও আধুনিক করার বিষয় এবং সুসংহত করার বিষয় কিন্তু যে তার যে বক্তব্য সেটি কিন্তু রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মামুন।
রবিন, আসলে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে জাতীয় মামুন, নিরাপত্তা একটু কাঠামো আরো বিষয় যদি আধুনিক ও আপনাকে শক্তিশালী জানিয়ে করা রাখি, হবে। সেখানে কিন্তু যে সরকারের মন্ত্রীরও এই ইস্যুতে আজকে কথাবার্তা বলেছেন। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানাতে চাই যে পিলখানা হত্যাযজ্ঞের বিচার কিংবা তদন্ত নিয়ে আজকে সরকারের দুজন মন্ত্রীও কথাবার্তা বলেছেন। এই সংক্রান্ত আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে তারপর আবারও ফিরছি আলোচনায়। 17 বছর আগে পিলখানা হত্যাযজ্ঞে সন্তান হারানো বাবা মা জাতীয় শহীদ সেনা দিবসে আসেন বনানীর সামরিক কবরস্থানে। সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে হন আবেগ আপ্লুত। বিচার হোক বা না হোক, নামগুলি উঠে আসুক, আমরা জানতে চাই যে এই হত্যাকাণ্ডে কারা কারা জড়িত ছিল। বিচার তো আবার চাই, বিচার চাইলে বিচার কারা করে, বিচার তো করে না। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা, কেউ স্ত্রী, আবার কেউ ভাই বোন। বছরের পর বছর শোকে পাথর হয়ে বেড়াচ্ছেন প্রত্যেকে। কোথায় বিচার? আমি বিচার দিচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ বিচার কর। শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ফজলেনুর তাপস সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এবং সাবেক সামরিক অনেক কর্মকর্তার নাম উঠে এসেছে। নৃশংস হত্যার বিচারে বিএনপি সরকারের দিকে তাকিয়ে শহীদ পরিবারের সদস্যরা। এখন পর্যন্ত কেন বের হচ্ছে না? এই তো যতক্ষণ বের না হবে ততক্ষণ তো আমরা শান্তি পাবো না। সরকার চেঞ্জ হয়েছে, দেখি ওনারা আমাদের কি বিচার এবার শোনায়। বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানা হত্যাযজ্ঞের বিচার চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। এর আগে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা ভয় পায় তারাই সেনাবাহিনীকে দুর্বল করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। নতুন কমিশন নয়, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই হবে বিচার। নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। শহীদ পরিবারদের আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় 57 সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। দেশের ইতিহাসে অন্যতম নৃশংস পিলখানা হত্যাকাণ্ড। 17 বছর পেরিয়ে গেলেও এ হত্যার বিচার কাজ শেষ না হওয়ায় হতাশায় ভুগছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেয় এবার তারা কিছুটা হলেও আশাবাদী, হয়তো এবার শেষ হবে ইতিহাসের কলঙ্কময় এ অধ্যায়ের বিচার কাজ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মামুন, প্রতিবেদনটি দেখছেন। রবিন, দায়ী ব্যক্তিদের আসলে শাস্তির আওতায় আনতে সরকারের কি ভাবনা রয়েছে? 17 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখানে আজকে যদি বলতে যাই যে সরকারের দুজন প্রভাবশালী মন্ত্রী তারা আজকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, মানে সেই শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে। তার মধ্যে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তারাও কথা বলেছেন। তো তাদের কথায় যে বিষয়টি হয়েছে যে শাস্তি নিশ্চিত করার বিষয় এবং ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের যে অগ্রাধিকার রয়েছে সেটি কিন্তু যে তাদের বক্তব্যে উঠে এসেছে। এবং সেখানে কিন্তু যে কমিশন গঠন নিয়ে আপনি জানেন যে গত কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন যে পিলখানা হত্যা তদন্তে আর একটি কমিশন গঠন করার কথা, কিন্তু আজকে তিনি যেটি বলেছেন যে পিলখানা হত্যা তদন্তে নতুন কোনো কমিশন হবে না, বরং স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সেই বক্তব্যটিও অবশ্য আগের বক্তব্য যেখানে তিনি বলেছিলেন যে কমিশন হবে আর আজকে বললেন যে কমিশন হবে না, সেটারও তিনি ব্যাখ্যা দিয়েছেন। সেটা তিনি বলেছেন যেটি তার বক্তব্যের পরে আজকে যখন তিনি স্বাধীন তদন্ত কমিশন যেটি অন্তর্বর্তী সরকার গঠন করেছিল তার প্রতিবেদন দেখে তার কাছে মনে হয়েছে যে আর নতুন করে কোনো তদন্তের প্রয়োজন হবে না। সে কারণে কিন্তু তিনি বলেছেন যে সেই ক্ষেত্রে আর নতুন কোনো কমিশনের গঠন করার দরকার না এবং দায়ী ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার কথাবার্তা সরকারের মন্ত্রীরা বলেছেন এবং তারা বলেছেন যে এই জায়গাটিতে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। মামুন। রবিন, আসলে এত বছরেও বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হলো না কেন? এখানে যেহেতু বিচার কার্যক্রমটি নিশ্চয়ই একটি যে স্পর্শকাতর বিষয়, তো সেখানে যে সব জায়গাতে কতটা সদিচ্ছা ছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু যে মানে প্রশ্ন রয়েছে বা প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। তো সেই জায়গাতে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা মনে করেন যে এই বিচার কার্যটি সেটিকে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এবং বিচার কার্য যেটি চলমান রয়েছে সেটিকে তারা সম্পূর্ণ করতে চান আর কি, এবং মানে বিচারের যে দীর্ঘসূত্রিতা সেটি যেন না থাকে সেটি তারা নিশ্চিত করতে চান।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ মামা। পিলখানা হত্যাযজ্ঞের বিচারে নতুন কমিশন গঠন করছে না সরকার। অন্তর্বর্তী সরকার স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতেই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আমরা এই সংক্রান্ত প্রতিবেদনটি দেখেছি কিছুক্ষণ আগেই, আমরা পরের প্রতিবেদনে যাচ্ছি। ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই 17 বছরে পিলখানা হত্যাযজ্ঞের প্রতিবেদন সামনে আসেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান সরকারের আমলে বিচার নিশ্চিতের আশা প্রকাশ করেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে জামাত আমির বলেন, ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই এতদিন সামনে আসেনি তদন্ত প্রতিবেদন। এ সময় বর্তমান সরকারের আমলে বিচার নিশ্চিতের আশা করেন তিনি। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। শহীদদের স্মরণে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দাবি আর আলোচনার রহস্যের মধ্যে ঘুরপাক খাচ্ছে বিডিআর বিদ্রোহের হত্যার বিচার। সমস্ত জীবনগুলো শেষ হওয়ার পর লোক দেখানো ব্যবস্থা নিয়ে জাতির সামনে কেন নাটক করা হলো, এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সামনে সেই সেনা কর্মকর্তাদের যে আহাজারি এবং কান্না, সে ভিডিও কিন্তু এখনো জাতির সামনে ভাসছে। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পেছনে দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল। এটা যদি আজকে উন্মোচিত না হয় তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। এদিকে 28 ফেব্রুয়ারি জামাতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান দলটির সেক্রেটারি জেনারেল। বুধবার সচিবালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি। এ সময় টেলিফোনে জামাত আমিরের স্বাস্থ্যের খবর নেন তারেক রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির মোহাম্মদ শাহাবুদ্দিনের অভিশংসন চান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বনানীর কবরস্থানে শহীদ সেনাদের কবরে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন তিনি। এদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণভোটে 69% হ্যাঁ ভোট প্রমাণ করে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিল। বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে সেনা শহীদদের প্রতি দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপি নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে রাষ্ট্রপতির নীরব ভূমিকা ও নিষ্ক্রিয়তার কারণে গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত। বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে সরকারের দায়িত্ব হবে রাষ্ট্রপতির অভিশংসন। রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি, রাষ্ট্রের অভিভাবক, যেই সম্মান, শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রয়োজন, তার কোনোটাই আসলে তার নেই, বরং নানা অপরাধে তিনি অভিযুক্ত। ফলে এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এদিকে বুধবার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে এক আলোচনা সভায় বিরোধী দলীয় নেতা ও জামাত আমির শফিকুর রহমান বলেন, গণভোটে 69% হ্যাঁ ভোট প্রমাণ করে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিল। 69% জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, এইটাই তার প্রমাণ। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। এ সময় সংসদে শক্ত বিরোধী দলের ভূমিকার কথা জানিয়ে চাঁদাবাজি সহ সকল অন্যায় বন্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামাত আমির। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন। যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।
বুধবার সকাল 11:15টার দিকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একগুচ্ছ কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান তিনি। সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জুলাই ফাউন্ডেশন তহবিলের সদ্ব্যবহার, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করা হবে। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে, সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিল। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন, তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা, এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। এদিকে দেশের তরুণ প্রজন্মের নৈতিক শিক্ষার জন্য সরকারি প্রচার মাধ্যম ও সামাজিক মাধ্যমকে কাজে লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে জনবান্ধব প্রচার মাধ্যম হিসেবে গড়ে তোলার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার কার্যালয়ে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ডক্টর হাসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন গভর্নর মোস্তাকুর রহমান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন গভর্নর নিয়োগ চলমান প্রক্রিয়া, ব্যাংক সহ আরও অনেক জায়গায় আসতে পারে পরিবর্তন। ব্যাংকিং খাতের সংস্কার আর ঢেলে সাজানোর উদ্যোগের 1.5 বছর পর বাংলাদেশ ব্যাংক থেকে প্রস্থান করলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 2024-এর 14ই আগস্ট আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হন আহসান এইচ মনসুর। সেই চুক্তি বাতিল করে বুধবার তাকে অব্যাহতি দেয় নতুন সরকার। এর আগে শেষ সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর জানান, 5 ব্যাংক মার্জার বন্ধ করতে অপতৎপরতা চলছে, যেখানে 3.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে, সরকার থেকে তো 32,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে। এখন যদি ব্যাংকটা তারা পায়, এটা তো আমাদের কাম্য নয়, এটা তো জনগণের টাকা। সংবাদ সম্মেলন শেষেই খবর পান অব্যাহতি দেওয়া হয়েছে ডক্টর আহসান এইচ মনসুরকে। তার জায়গায় নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি রফতানিমুখী একটি পোশাক প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত ছিলেন। পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে, আমার যেতে 2 সেকেন্ড লাগবে না পদত্যাগ করতে, সেটা কোনো বিষয় নয়। এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রী জানান, গভর্নরের পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। ব্যাংক সহ আরো অনেক পদে পরিবর্তনের আভাস দেন তিনি। পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে এবং এটা তো হতেই থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মশার উৎপাতে দিনরাত অতিষ্ঠ রাজধানীবাসী। এ অবস্থায় মশক নিধনে ঢাকার 2 সিটিতে শুরু হয়েছে অভিযান। নৌকা ও স্পিডবোট ব্যবহারের পাশাপাশি ওষুধের মান পরীক্ষায় জোর দিচ্ছে কর্তৃপক্ষ। আর সমন্বয়হীনতা দূর করে মশা নিয়ন্ত্রণের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। রাজধানীতে রাতের বেলায় তো বটেই, দিনের বেলাও মশার উপদ্রব বেড়েছে। সিটি কর্পোরেশন এলাকায় জনজীবন অতিষ্ঠ করে তুলেছে মশা। নগরবাসী বলছেন, কার্যকারিতা নেই ওষুধের। বাস্তবে দেখাইতে হবে, মানে এটা কতটুকু আমরা ফল পাইতেছি। মশার অবস্থা খুবই খারাপ, মশার জন্য বলতে পারি না। অনেক প্রশাসক আসে, মেয়র আসে, অনেক কথাই বলে, আসলে কাজ করে না তেমন। মশা যারা ঘরে
মশক নিধনে এবার নড়েচড়ে বসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার সকালে ধলপুরে ডিএসসিসির ওষুধের নমুনা সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ওষুধের কার্যকারিতা পর্যবেক্ষণ করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠ পর্যায়ে সমন্বয় শুরু হয়েছে। এটা লার্ভা মারার যে মেডিসিনটা আর একটা অ্যাডাল্ট মশা যেটা কামড়ায় এখন, এটা মারার যে মেডিসিনটা, এটা আমরা দেখেছি। উদ্দেশ্য মশার বিস্তার রোধ করা এবং বর্তমানে যে মশাটা অ্যাডাল্ট হয়ে গিয়েছে এটাকে রোধ করা। এ সময় মশক নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন দক্ষিণ সিটির প্রশাসক। আমরা প্রথমে ক্লিন করব, এরপরে মালিকরা যাতে সেগুলো ক্লিন রাখে সেটার জন্য আমরা তাদেরকে তাগিদ দেব। আর তারপর যদি তারা সেটা ক্লিন না রাখে, তারপর তাদের যে ব্যবস্থা করা সেটা আমরা করব। উত্তর সিটিতেও মশা নিধনে চলছে চিরুনি অভিযান। রাজধানীর মিরপুরে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, বিগত সরকারের আমলে মশা নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাব ছিল, এখন তা দূর করা হবে। আমাদের প্রশাসনে বা যে কোনো জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলোকে এগোবো। মশা নিধন অভিযানে দৃশ্যমান ফলাফল দেওয়ার প্রতিশ্রুতি দেন উত্তর সিটির প্রশাসক। জনগণের কাছে ওষুধের বিষয়টা নিয়ে বড় ধরনের একটা প্রশ্ন আছে, তো ওনারা যেইভাবে কথাটা বলেছেন আমাদেরকে বিষয়টা ওরকম নয়। তারপরও বাদবাকি যে বিষয়গুলো আছে সেটাকে খতিয়ে দেখে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। দুই সিটি কর্পোরেশনের এই তৎপরতা কতটা কার্যকর হবে তা নির্ভর করছে মশা নিয়ন্ত্রণে ওষুধের সঠিক প্রয়োগ এবং নিয়মিত তদারকির উপর। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পুনঃভর্তি ফি না নেয়ার আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোনো প্রতিষ্ঠান টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। দুপুরে সচিবালয়ে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, 7 কলেজের বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা পর্যালোচনায় কমিটি করা হবে। জেএস ও জেডি দাখিল অষ্টম ও ইবতেদায়ী পঞ্চম বৃত্তি পরীক্ষা 2025-এর ফলাফল প্রকাশ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 14,700 জন মেধাবৃত্তি এবং 31,500 জন সাধারণ বৃত্তি পেয়েছে। গত বছর বন্ধ থাকা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবছর এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। কোরবানি ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পুনর্ভর্তি ফি না নেয়ার আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে টাকা নিলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি একদম গ্রেড 1 থেকে আমরা নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতি, সামাজিক শিক্ষা, সকল শিক্ষাকে একত্রে প্যাকেজ করে আমরা নিয়ে যেতে হবে। পড়ার টেবিলে ফেরত আসতে হবে, সেগুলো তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই এবং এটা করতে হবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, নিজ নির্বাচনী এলাকায় একটি নির্দেশনা দিয়েছিলেন তিনি, তবে তা সারা দেশের জন্য নয়। আমি বিগত দিনে আপনাদের সাহায্য। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। লৌহ রঙের পোশাক পরিবর্তন চায় পুলিশ। অন্তর্বর্তী সরকারের আমলে চালু হওয়া পোশাক এরই মধ্যে পরিবর্তন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিশ্লেষকরা বলছেন, পোশাক বদলের সিদ্ধান্ত ছিল হঠকারী, অর্থের অপচয় ছাড়া অর্জিত হয়নি আর কিছুই। আতর কাউসারের রিপোর্ট। বদলে যাওয়া পোশাক নিয়ে অস্বস্তি জানিয়ে পুরনো বা নতুন ইউনিফর্মে ফিরতে চায় পুলিশ। বিএনপি সরকার গঠনের সপ্তাহখানেকের মধ্যে এই দাবি তুলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে চালু হওয়া পোশাক পছন্দ নয় বেশিরভাগ সদস্যের। পুলিশের ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার এসপি মোহাম্মদ আনিসুজ্জামান জানান, বাহিনীর মতামত না নিয়েই পোশাক নির্বাচন করা হয়। বিবেচনায় নেওয়া হয়নি পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া, এমনকি অন্য সংস্থার সঙ্গে মিল থাকার বিষয়টিও। এই পোশাকটির সাথে বিভিন্ন মার্কেটের যে সিকিউরিটি এবং বিভিন্ন সংস্থার যে যারা ইউনিফর্ম পরে তাদের সাথে সিমিলার হয়ে যায়, বোঝা যায় না যে কে পুলিশ আর কে সিকিউরিটি গার্ড বা অন্য সংস্থার লোক। পুলিশ সদস্যরাও আমাদের কাছে উদ্বেগ জানিয়েছে যে ওই পোশাকটির সাথে আমাদের কাজকর্মের এবং আমাদের পুলিশকে যে সহসায় চিহ্নিত করা সেটি যাচ্ছে না। বিশ্লেষক বলছেন, পুলিশের পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে অর্থের অপচয় ছাড়া আর কিছুই অর্জিত হয়নি। রাষ্ট্রের যে আর্থিক অবস্থা
সেখানে এই পোশাক সংস্কারের নামে পুলিশের পোশাক পরিবর্তন করার মধ্য দিয়ে এত বেশি পরিমাণ অর্থ খরচ করার সামর্থ্য কি আসলে আমাদের আছে? তা এই জায়গাতে ভুল সিদ্ধান্ত নেওয়া, ব্যক্তি ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা এবং যাদের উপরে প্রতিষ্ঠিত করা তাদের মতামত না থাকা, তো এই ব্যাপারগুলোর কারণেই আসলে আমাদের পেশাদারিত্বের জায়গাটা তৈরি হয়নি। পোশাক পরিবর্তনের সিদ্ধান্তকে হঠকারী আখ্যা দেন সাবেক এই পুলিশ প্রধান। বিভিন্ন সংস্থা, সরকারি এবং বেসরকারি এবং প্রাইভেট, অনেক সিকিউরিটি গার্ডরা এ পোশাক পরে, যেটা পুলিশের আত্মমর্যাদা অনেকটা লেগেছে আর কি। আমার মনে হয় তারা সেই জন্যে যে আমরা ভয়েস রেজ করতে পারিনি। এখন নতুন সরকার এসেছে, তো পোশাক চেঞ্জ করাটা এটা তো অনেক কস্টলি ব্যাপার। এ অবস্থায় দ্রুত বর্তমান পোশাক বদলের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবেচনার অনুরোধ পুলিশ সদস্যদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় রাউজানের অলিমিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর এলাকার একটি দোকানে বসেছিলেন মুজিব ভান্ডারী। সে সময় মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে মুজিবকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে পালিয়ে যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আরা যত ঘরত আসলাম মানে ডাকিয়ার বেতন হতে মানে ও গুলি করছে দোয়ানত মেজর রকম গুলি করছে। রাস্তা থাকি দাঁড়া মানে ওরা আরো করছে। ওনাকে আমাদের এখানে গুলিতে আহত অবস্থায় নিয়ে আসা হয়। আসলে আহত না, ওনাকে যখন নিয়ে আসা হয় উনি অলরেডি মৃত ছিলেন, অর্থাৎ উনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। নারী বিপিএল এর সূচি চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন সময় অনুযায়ী 4 এপ্রিল চট্টগ্রামে পর্দা উঠবে বাংলাদেশ নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটের। বাংলা নববর্ষের উৎসবের দিন 14 এপ্রিল ফাইনাল ম্যাচ আয়োজনের চিন্তা বিসিবির, জানিয়েছেন ক্রিকেট বোর্ডের নারী উইং চেয়ারম্যান রুবাবা দৌলা। আমরা যেটা নির্ধারণ করেছি যে 4 এপ্রিলে আমাদের ম্যাচ স্টার্ট হবে এবং সেটা আমরা চিটাগংয়ে করব। তারপরে আমরা ক্লোজিংটা করব ঢাকাতে। ভেরি সুন তারা যাবে ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ খেলতে। তার আগে আমরা যেটা করছি অ্যাকচুয়ালি বিপিএল, তারপরে কিন্তু একটা হোম সিরিজ হচ্ছে এখানে আসছে, এবং তারপরে আবার একটা ট্রাই সিরিজের আমরা এখন অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান রাখতে কাজ করবে সরকার। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বেন না কেউ। এবং সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসন চান বিরোধী দলীয় চিফ হুইপ। 69% হ্যাঁ ভোট প্রমাণ করে জনগণ পরিবর্তনের পক্ষে, বললেন ডক্টর শফিকুর রহমান।